এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। ইরানকে চাপে ফেলার অস্ত্রে ঘায়েল খোদ আমেরিকা। ইরানকে দেয়া নিষেধাজ্ঞায় উল্টো আমেরিকানদেরই চাপে ফেললেন ট্রাম্প। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানকে চাপে ফেলতে নতুন অর্থনৈতিক যুদ্ধ যেন বুমেরাং হয়েই ধাক্কা দিচ্ছে খোদ আমেরিকার ঘরে। ইরানের তেল, গ্যাস থেকে বিমান চলাচল, শিপিং থেকে প্রযুক্তি, একসঙ্গে একাধিক খাতে নিষেধাজ্ঞার খড়গ নামিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একে বলেছেন ইকোনমিক ডি-ডে। আর সঙ্গে রয়েছে ইরানি বন্দর ঘিরে নৌ অবরোধ। এবার টার্গেট শুধু ইরান নয়, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানও এখন ঝুঁকিতে। ওয়াশিংটনের লক্ষ্য পরিষ্কার, তেহরানের রাজস্ব বন্ধ করা, ইরানের বাণিজ্যিক পথ সংকুচিত করা। কিন্তু এখানেই উল্টো চাপ। ইরানের তেল রপ্তানি কমলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমবে। তার উপর হরমুজ প্রণালী সংকট। চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। 2025 সালেও দেশটি প্রতিদিন প্রায় 14 লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। এদিকে আমেরিকাকে চীনের কড়া হুঁশিয়ারি, ইরানের সঙ্গে সম্পর্কে নাক গলালে ফল ভালো হবে না। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিশ্ব রাজনীতিতে ফের একবার পারদ চড়ছে। তেহরানের উপর ওয়াশিংটনের অর্থনৈতিক খড়গ নামার ঠিক পরেই গর্জে উঠল বেইজিং। সাফ জানিয়ে দেওয়া হলো ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে আমেরিকা যেন নাক না গলায়। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো কঠিন পদক্ষেপ নেওয়ার হুঙ্কার ছাড়ল চীন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন কড়া পদক্ষেপের রীতিমতো তোলপাড় আন্তর্জাতিক মহল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেছেন, অপারেশন ইকোনমিক আউটকাস্ট বা অর্থনৈতিক ডি-ডে এই অভিযানের মূল লক্ষ্য একটাই, ইরানকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা এবং তেহরানের অর্থনীতির শ্বাসরোধ করা। মার্কিন ডলার ব্যবস্থা থেকে তেহরানকে পুরোপুরি দূরে রাখতে এই পদক্ষেপে কোণঠাসা হতে চলেছে একাধিক দেশ। এদিকে আমাদের হাত বাঁধা নয়, আমেরিকার নিষেধাজ্ঞায় ইরানের হুঙ্কার, অর্থনৈতিক যুদ্ধের জবাবে ইরানের পাল্টা চ্যালেঞ্জ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধের ময়দান ছেড়ে এবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে নত করতে চাইছে যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের সাফ জবাব, আমাদের হাত বাঁধা নয়, বরং নিষেধাজ্ঞা বাড়ালে পাল্টা আঘাত আরো ভয়ঙ্কর হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের সরাসরি হুঁশিয়ারি, পরিস্থিতি আরো উত্তপ্ত হলে তার পরিণতি হবে ভয়াবহ। শুধু যুক্তরাষ্ট্র নয়, ওয়াশিংটনের অর্থনৈতিক যুদ্ধে যারা যোগ দেবে তারাও ইরানের চোখের শত্রু। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাইর বার্তাও স্পষ্ট, নিষেধাজ্ঞার অংশীদার হলে মার্কিন মিত্রদের স্বার্থেও আঘাত আসবে। এদিকে পাকিস্তানের পরমাণু কেন্দ্রে ভারতের হামলা, কিরানা হিলসে আছড়ে পড়ে কামিকাজে ড্রোন, পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের অপারেশন সিন্দুর নিয়ে মুখ খুলে এক অভূতপূর্ব ঘটনার পর্দাফাশ করেছেন। তার এই চাঞ্চল্যকর দাবি উভয় দেশের সামরিক মহলে নতুন আলোচনার ঝড় তুলেছে। এতদিন ধরে গুঞ্জন ছিল যে পাকিস্তানের অন্যতম সংবেদনশীল পরমাণু কেন্দ্র কিরানা হিলসে ভারতের পক্ষ থেকে সুপরিকল্পিত আক্রমণ চালানো হয়েছিল কিনা। তবে সেই সমস্ত জল্পনার ইতি টেনে জেনারেল চৌহান স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে সেই আঘাত কোনো পূর্ব পরিকল্পিত বা উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ ছিল না। দিল্লির বিবেকানন্দ সেন্টারে এক বিশেষ বক্তৃতাকালে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন জেনারেল চৌহান। তিনি জানান যে অপারেশন সিন্দুরের সময় ভারতের একটি লোটারিং মুনিশন বা কামিকাজে ড্রোন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল এবং সেটি ঘটনাক্রমে কিরানা হিলসে গিয়ে আছড়ে পড়ে। এই ঘটনার নেপথ্যে কারণ ব্যাখ্যা করতে গিয়ে জেনারেল চৌহান জানান যে ড্রোনটির মূল লক্ষ্য ছিল সারগোধা এবং তার আশপাশের এলাকায় থাকা পাকিস্তানি রাডারগুলোর সন্ধান করা, কিন্তু জ্বালানি ফুরিয়ে আসার কারণে এবং তার নির্ধারিত জীবনকাল শেষ হয়ে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে কিরানা হিলসের কোনো একটি পাহাড়ে আঘাত হানে। এদিকে ইরান ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়ালো চীন ও কাতার। ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞায় মুখ খুলল চীন ও কাতার। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর বিশ্ব রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনা সমালোচনার ঝড়। এর মধ্যে এমন সিদ্ধান্ত ইস্যুতে ওয়াশিংটনের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন দেশ। ট্রাম্প সরকারের এমন ঘোষণার সমালোচনা করেছে চীন ও কাতার। দুই দেশই বলছে একতরফা নিষেধাজ্ঞা সংকটের সমাধান নয়, বরং কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখা প্রয়োজন। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইরাকি সংবাদ মাধ্যম শাফাক নিউজ। দর্শক বন্ধুরা, আজ 26শে আগস্ট বুধবার, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো 4টে বড় খবর। 1, আমেরিকার নিজের সেনেট থেকেই এখন বলা হয়েছে যে এই যুদ্ধ ইরান জিতে গেছে। 2, কালকের সেই স্যাংশন কাগজ থেকে মাটিতে নেমেছে, আর প্রথম হুকুমটা পড়েছে ইরানের সবচেয়ে বড় সরকারি ব্যাংকের উপর। 3, ইরানের সংসদের স্পিকার বলেছেন আমেরিকার আর কাউকে চোখ রাঙানোর ক্ষমতা নেই। 4, পাকিস্তানের সেনাপ্রধান তেহরান ঘুরে গেছেন, আর সেই রাতেই হরমুজে একটা ট্যাঙ্কারে আঘাত লেগেছে। মানে 4টে খবর 4 জায়গা। দেখেন এখন কাজ হয়েছে, চীন হুমকি দিছে যে আমরা ইরানের সাথে বাণিজ্য করব, যদি আমাদের এই বাণিজ্যে যদি কোনো বাদ সাদা হয় বা নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে আমরা উল্টা ব্যবস্থা নেব। ওইদিকে কানাডাও হুমকি দিছে, 72টা পণ্যে 50% শুল্ক আরোপ করছে এবং বলছে যে কানাডা থেকে গ্যাস এবং বিদ্যুৎ যাবে না আমেরিকায়। এখন আস্তে আস্তে নরম হচ্ছে। এই নরম হওয়ার প্রমাণ হরমুজ চালুর বিনিময়ে
নিষেধাজ্ঞা তোলার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। ইরানকে চাপে ফেলতে নতুন অর্থনৈতিক যুদ্ধ যেন বুমেরাং হয়েই ধাক্কা দিচ্ছে খোদ আমেরিকার ঘরে। ইরানের তেল গ্যাস থেকে বিমান চলাচল, শিপিং থেকে প্রযুক্তি, একসঙ্গে একাধিক খাতে নিষেধাজ্ঞার খড়গ নামিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একে বলেছেন ইকোনমিক ডি ডে। আর সঙ্গে রয়েছে ইরানি বন্দর ঘিরে নৌ অবরোধ। এবার টার্গেট শুধু ইরান নয়, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানও এখন ঝুঁকিতে। ওয়াশিংটনের লক্ষ্য পরিষ্কার, তেহরানের রাজস্ব বন্ধ করা, ইরানের বাণিজ্যিক পথ সংকুচিত করা। কিন্তু এখানেই উল্টো চাপ। ইরানের তেল রপ্তানি কমলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমবে। তার উপর হরমুজ প্রণালীর সংকট। চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। 2025 সালেও দেশটি প্রতিদিন প্রায় 14 লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। অর্থাৎ ইরানের তেল সরবরাহে বড় ধাক্কা মানেই বৈশ্বিক বাজারে নতুন অস্থিরতা। এরই মধ্যে আমেরিকার পাম্পে দেখা যাচ্ছে এর প্রভাব। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে গ্যালন প্রতি পেট্রোলের গড় দাম ছিল প্রায় $2.98। এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় $4.09। শুধু জ্বালানি নয়, তেলের দাম বাড়লে বাড়ে পরিবহন খরচ, বিমান ভাড়া, শেষ পর্যন্ত যার চাপ পড়ে খাবারের দামেও। আর ইরান যদি পাল্টা আঘাতে উপসাগরীয় জাহাজ চলাচল আরো ব্যাহত করে, তাহলে ধাক্কাটা আরো দ্রুত আমেরিকান ভোক্তার ঘরেই পৌঁছাবে। এরই মধ্যে আমেরিকার বাজারেও শুরু হয়েছে অস্থিরতা। নিষেধাজ্ঞার ঘোষণার পর সোনার দাম বেড়েছে 0.8%। প্রতি আউন্সের দাম উঠেছে প্রায় $4.639। ওয়াল স্ট্রিটেও চাপ স্পষ্ট। নাসডাক কমেছে 0.5%, S&P 500 কমেছে 0.2%। তেল কোম্পানিগুলোর শেয়ারে আরো চাপ। শেভরন, এক্সন মোবিল, BP ও শেল সবখানেই পতন। অর্থনৈতিক নিষেধাজ্ঞার আরেকটি বড় ঝুঁকি, ইরানের ওপর যত চাপ বাড়বে তারা তত বেশি বিকল্প পথ খুঁজবে। গত কয়েক মাসে ওয়াশিংটন এসব পথের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে। শত শত কোটি ডলারের তথাকথিত ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক জব্দের কথাও জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্নটা এখন অন্য জায়গায়। ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে গিয়ে যদি বিশ্ববাজারেই তেলের চাপ বাড়ে, জ্বালানি ব্যয় বাড়ে, পরিবহন খরচ বাড়ে, তাহলে শেষ পর্যন্ত এর বিল কে দেবে? ইরান নাকি আমেরিকার সাধারণ মানুষ? কারণ ট্রাম্পের নিষেধাজ্ঞার আসল পরীক্ষা এখন শুধু তেহরানের অর্থনীতি নয়, পরীক্ষা হচ্ছে আমেরিকান পরিবারের পকেটও। আর যদি ইরানের পাল্টা আঘাতে উপসাগরীয় জ্বালানি ও শিপিং আরো বিপর্যস্ত হয়, তাহলে আজকের ইকোনমিক ডি ডে কি কাল আমেরিকার জন্যই অর্থনৈতিক দুঃস্বপ্নে পরিণত হবে? উত্তর লুকিয়ে আছে তেলের বাজারে, আর সেই উত্তরই বদলে দিতে পারে আমেরিকার প্রতিটি ঘরের হিসাব। বিশ্ব রাজনীতিতে ফের একবার পারদ চড়ছে। তেহরানের উপর ওয়াশিংটনের অর্থনৈতিক খড়গ নামার ঠিক পরেই গর্জে উঠল বেইজিং। সাফ জানিয়ে দেওয়া হলো ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে আমেরিকা যেন নাক না গলায়। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো কঠিন পদক্ষেপ নেওয়ার হুঙ্কার ছাড়ল চীন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন করা পদক্ষেপের রীতিমতো তোলপাড় আন্তর্জাতিক মহল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা করেছেন, অপারেশন ইকোনমিক আউটকাস্ট বা অর্থনৈতিক ডি-ডে এই অভিযানের মূল লক্ষ্য একটাই, ইরানকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা এবং তেহরানের অর্থনীতির শ্বাসরোধ করা। মার্কিন ডলার ব্যবস্থা থেকে তেহরানকে পুরোপুরি দূরে রাখতে এই পদক্ষেপে কোণঠাসা হতে চলেছে একাধিক দেশ। ঠিক এই সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক নিয়মিত সংবাদ সম্মেলনে হুঙ্কার ছেড়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বেইজিং একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ করে। চীন এবং ইরানের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে বাইরের কোনো দেশের নাক গলানো বা তাতে বিঘ্ন ঘটানোর কোনো অধিকার নেই। নিজেদের অধিকার এবং স্বার্থ রক্ষার্থে বেইজিং সব রকম ব্যবস্থা নেবে বলেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। কিন্তু কেন মার্কিন রক্তচক্ষুকে এতটুকু পাত্তা দিচ্ছে না বেইজিং? কারণটা পরিসংখ্যানের পাতায় স্পষ্ট। চীন হলো বর্তমানে বিশ্বে ইরানের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার। ইরানের মোট অবাণিজ্যিক বৈদেশিক বাণিজ্যের প্রায় 1/3 সম্পন্ন হয় চীনের সঙ্গে। আর শুধু তাই নয়, তেহরানের মোট তেল রপ্তানির প্রায় 90%-এরই একক ক্রেতা এই ড্রাগনের দেশ। তথ্য বলছে 2025 সালেই তেহরান ও বেইজিং এর দ্বিপক্ষীয় বাণিজ্যের দাপ্তরিক পরিমাণ ছিল প্রায় $9.96 বিলিয়ন। তবে এখানেই শেষ নয়। ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের রিপোর্ট অনুযায়ী এই হিসাবের বাইরেও প্রায় $31.2 বিলিয়ন অপ্রকাশিত ইরানি কাঁচা তেল গোপনে কিনে নিয়েছে চীন। কেপলারের তথ্য বলছে, গত বছর চীন প্রতিদিন গড়ে প্রায় 13.8 লক্ষ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে। আমেরিকার চোখ রাঙানি এড়াতে নিখুঁত ছক কষে রেখেছে চীনের স্বাধীন শোধনাগারগুলো। ইরানি তেল কিনে দ্য মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান ক্রুড হিসেবে রিব্র্যান্ড বা পুনর্বিন্যাস করে ফেলা হয়। এরপর মার্কিন ডলার ব্যবস্থা সম্পূর্ণ বাইরে গিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমস্ত আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়। যদিও মার্কিন ট্রেজারি গত এপ্রিল মাসেই চীনের একটি স্বাধীন শোধনাগারকে $1 বিলিয়ন ইরানি তেল কেনার অপরাধে কালো তালিকাভুক্ত করেছিল। ওয়াশিংটনের এই অতি আগ্রাসী অবস্থানের ফলে শুধু চীন নয়, বড় বিপদের মুখে পড়তে চলেছে সংযুক্ত আরব আমিরশাহী, তুরস্ক, ইরাক, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তান এবং রাশিয়ার মতো প্রধান দেশগুলো। কারণ মার্কিন প্রশাসনের এই নজিরবিহীন পদক্ষেপে তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার যে কোনো সহযোগিতার উপর নিষেধাজ্ঞা ও জরিমানা চাপানো হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ইরান এবং আমেরিকার এই সংঘাতময় পরিস্থিতিতে চীন সরাসরি তেহরানের পাশে দাঁড়িয়ে জানিয়ে দিল যে মার্কিন এই একতরফা অর্থনৈতিক চাপ কোনো ফলপ্রসূ রাজনৈতিক সমাধান আনতে পারবে না, বরং ওয়াশিংটন ও তেহরানকে অবিলম্বে সংঘাতে না জড়িয়ে যুদ্ধবিরতিতে পৌঁছানোর তাগিদ দিয়েছে বেইজিং। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর বিশ্ব রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনা সমালোচনার ঝড়। এর মধ্যে এমন সিদ্ধান্ত ইস্যুতে ওয়াশিংটনের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন দেশ। ট্রাম্প সরকারের এমন ঘোষণার সমালোচনা করেছে চীন ও কাতার। দুই দেশই বলছে, একতরফা নিষেধাজ্ঞা সংকটের সমাধান নয়, বরং কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখা প্রয়োজন।
এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইরাকি সংবাদ মাধ্যম শাফাক নিউজ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিং এ সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইন বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো একতরফা নিষেধাজ্ঞা চীন সমর্থন করে না। তিনি বলেন, ইরানের সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং বেইজিং নিজের বৈধ স্বার্থ রক্ষা করবে। চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা, তবে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রথম দফায় বড় কোনো চীনা ব্যাংককে লক্ষ্যবস্তু করা হয়নি। একই দিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করে কাতারও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, কাতার এখনও ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা আরো বাড়লে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্বেই পড়বে। গত 24 আগস্ট যুক্তরাষ্ট্র অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক অভিযান শুরু করে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এই অভিযানের লক্ষ্য ইরান এবং দেশটির অর্থনীতিকে সহায়তা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর চাপ বাড়ানো। এই পদক্ষেপের আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সংগ্রহ, তেল খাত ও অন্যান্য নিষিদ্ধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রায় 60 জন ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একসঙ্গে ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান পরিবহন ও নৌ পরিবহন খাতেও সম্ভাব্য গৌণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়েছে। স্কট বেসেন্ট সতর্ক করে বলেন, যেসব দেশ বা কোম্পানি নিষেধাজ্ঞার আওতাভুক্ত কর্মকাণ্ডে যুক্ত থাকবে, ভবিষ্যতে তারা মার্কিন আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার হারাতে পারে, তবে কিছু ক্ষেত্রে নিয়ম মেনে চলার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে। এদিকে ইরানের অর্থমন্ত্রী আলী মাদানি জাদে বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা মোকাবিলায় তেহরান পুরোপুরি প্রস্তুত। তিনি দাবি করেন, চীন, রাশিয়া সহ ইরানের মিত্র দেশগুলো ওয়াশিংটনের এই চাপের বিরুদ্ধে অবস্থান নেবে। অন্যদিকে পাকিস্তানও সমান্তরালভাবে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তেহরানে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বৈঠকের পর দেশটির সেনাবাহিনী জানিয়েছে, উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালী আবার পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যুদ্ধের ময়দান ছেড়ে এবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে নত করতে চাইছে যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরানের সাফ জবাব, আমাদের হাত বাঁধা নয়, বরং নিষেধাজ্ঞা বাড়ালে পাল্টা আঘাত আরো ভয়ঙ্কর হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের সরাসরি হুঁশিয়ারি, পরিস্থিতি আরো উত্তপ্ত হলে তার পরিণতি হবে ভয়াবহ। শুধু যুক্তরাষ্ট্র নয়, ওয়াশিংটনের অর্থনৈতিক যুদ্ধে যারা যোগ দেবে তারাও ইরানের চোখের শত্রু। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাইর বার্তাও স্পষ্ট, নিষেধাজ্ঞার অংশীদার হলে মার্কিন মিত্রদের স্বার্থেও আঘাত আসবে। ট্রাম্প প্রশাসনের এবার নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের হুমকি, লক্ষ্য একটাই, ইরানকে চাপে ফেলে যুদ্ধ বন্ধের চুক্তিতে বাধ্য করা। কিন্তু তেহরান বলছে, চাপ মানেই আত্মসমর্পণ নয়। রেজাইর হুঁশিয়ারি আরো কঠিন, এতদিন ইরান মূলত সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, কিন্তু অর্থনৈতিক যুদ্ধ হলে লক্ষ্য বদলে যাবে। উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন তেল ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে পড়বে। এবার হুমকির তালিকার পরিধি আরো ব্যাপক। মার্কিন বিমানকে আশ্রয় দেওয়া দেশ, জ্বালানি পরিবহনকারী ট্যাঙ্কারকে সহায়তা দেওয়া দেশ, এমনকি বেসামরিক অবকাঠামো। ইরানের বার্তা স্পষ্ট, চাপ দিলে পাল্টা চাপ আসবেই। এদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ব্যবসা ও বিনিয়োগের ব্যাপক বিস্তৃতি, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত। ফলে তেহরানের হুমকি বাস্তবায়িত হলে আঘাত শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, এর নজিরও রয়েছে। যুদ্ধের মধ্যে বাহরাইন ও আমিরাতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্য কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। কাতারের গ্যাস স্থাপনা এবং সৌদি আরবের আরামকো অতীতে ইরানি হামলার লক্ষ্য হয়েছে। এর সঙ্গে আবার যোগ হয়েছে সাইবার হামলার আশঙ্কা। ব্রিটেনে একটি বিদ্যুৎ কেন্দ্র কয়েকদিন অচল রাখার মতো হামলার অভিযোগও উঠেছে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকারদের বিরুদ্ধে। এর উপর চাপ অবশ্য কম নয়। ইরানের মুদ্রা সোমবার রেকর্ড নিম্নমুখী হয়েছে। সাধারণ মানুষের উপর বাড়তে পারে নিত্যপণ্যের চাপ, অর্থনীতি আরো সংকটে পড়তে পারে। তবু তেহরানের রাজনৈতিক বার্তা আপোষহীন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ শেষ করতে চুক্তির পক্ষে, কিন্তু একই সময় ইরান দাবি করছে তারা এখনো পাল্টা চাপ তৈরির সক্ষমতা ধরে রেখেছে। আর এখানেই সংকটের সবচেয়ে ভয়ঙ্কর দিক। যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা আরো বাড়ায়, ইরানও শুধু কথায় থামবে কিনা সেটিও এখন বড় প্রশ্ন। হরমুজ প্রণালী ইতোমধ্যে বিশ্ব জ্বালানি সরবরাহের কেন্দ্রীয় চাপের জায়গা। সেখানে উত্তেজনা আরো বাড়লে তেলের বাজারে নতুন ধাক্কা আসতে পারে। তেহরানের শেষ বার্তা খুবই স্পষ্ট, অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিলে যুদ্ধের ময়দান শুধু সামরিক ঘাঁটিতে থাকবে না, মার্কিন অর্থনীতি, তেল ও ব্যবসায়িক স্বার্থও তখন লক্ষ্যবস্তু হতে পারে। তবে এখন বড় প্রশ্ন, নিষেধাজ্ঞায় ইরান ভাঙবে নাকি পাল্টা আঘাতে পুরো মধ্যপ্রাচ্য আরো অস্থিতিশীল হবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে যুদ্ধের পরবর্তী অধ্যায় আসলে কোথায় গিয়ে থামবে। ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের অপারেশন সিন্দুর নিয়ে মুখ খুলে এক অভূতপূর্ব ঘটনার পর্দাফাশ করেছেন। তার এই চাঞ্চল্যকর দাবি উভয় দেশের সামরিক মহলে নতুন আলোচনার ঝড় তুলেছে। এতদিন ধরে গুঞ্জন ছিল যে পাকিস্তানের অন্যতম সংবেদনশীল পরমাণু কেন্দ্র কিরানা হিলসে ভারতের পক্ষ থেকে সুপরিকল্পিত আক্রমণ চালানো হয়েছিল কিনা। তবে সেই সমস্ত জল্পনার ইতি টেনে জেনারেল চৌহান স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে সেই আঘাত কোনো পূর্ব পরিকল্পিত বা উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ ছিল না। দিল্লির বিবেকানন্দ সেন্টারে এক বিশেষ বক্তৃতাকালে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন জেনারেল চৌহান। তিনি জানান যে অপারেশন সিন্দুরের সময় ভারতের একটি লোটারিং মুনিশন বা কামিকাজে ড্রোন
পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল এবং সেটি ঘটনাক্রমে কিরানা হিলসে গিয়ে আছড়ে পড়ে। এই ঘটনার নেপথ্যে কারণ ব্যাখ্যা করতে গিয়ে জেনারেল চৌহান জানান যে ড্রোনটির মূল লক্ষ্য ছিল সারগোধা এবং তার আশপাশের এলাকায় থাকা পাকিস্তানি রাডারগুলোর সন্ধান করা, কিন্তু জ্বালানি ফুরিয়ে আসার কারণে এবং তার নির্ধারিত জীবনকাল শেষ হয়ে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে কিরানা হিলসের কোনো একটি পাহাড়ে আঘাত হানে। অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশনস এয়ার মার্শাল একে ভারতী আগেই পরিষ্কার করেছিলেন যে কিরানা হিলসকে সরাসরি নিশানা করা হয়নি। তিনি আরও বিস্তারিত জানিয়ে বলেন যে ওই অভিযানের আগে সারগোধা এবং তার থেকে মাত্র 10 কিলোমিটার উত্তরে অবস্থিত কিরানা হিলসের দিকে প্রচুর পরিমাণে লোটারিং মুনিশন বা লটারিং অস্ত্র পাঠানো হয়েছিল। এই অস্ত্রগুলোর মূল কাজই হলো শত্রুর রাডার খুঁজে বের করে তা ধ্বংস করা এবং এগুলো নির্দিষ্ট সময় ধরে আকাশে চক্কর কাটতে পারে। সাধারণত এই ড্রোনগুলো প্রায় 2 ঘন্টা ধরে আকাশে ঘুরে বেড়ায় এবং যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট রাডার বা লক্ষ্যবস্তু খুঁজে না পায় তবে স্বয়ংক্রিয়ভাবেই কাছাকাছি কোনো স্থানে অবতরণ করে বা আঘাত হানে। ঠিক সেভাবেই জ্বালানি ফুরিয়ে যাওয়ায় এটি কিরানা হিলসের পাহাড়ি এলাকায় আছড়ে পড়েছিল। তবে শুধু কিরানা হিলস নয়, অপারেশন সিন্দুরের পেছনে আরও বেশ কিছু গোপনীয় ও চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন সাবেক এই সেনাপ্রধান। তিনি নিশ্চিত করেছেন যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর স্কারদুতেও বিমান হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং তার জন্য সমস্ত সবুজ সংকেত দেওয়া হয়েছিল। দর্শক বন্ধুরা, আজ 26শে আগস্ট বুধবার, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো 4টে বড় খবর। 1, আমেরিকার নিজের সেনেট থেকেই এখন বলা হয়েছে যে এই যুদ্ধ ইরান জিতে গেছে। 2, কালকের সেই স্যাংশন কাগজ থেকে মাটিতে নেমেছে আর প্রথম হুকুমটা পড়েছে ইরানের সবচেয়ে বড় সরকারি ব্যাংকের উপর। 3, ইরানের সংসদের স্পিকার বলেছেন আমেরিকার আর কাউকে চোখ রাঙানোর ক্ষমতা নেই। 4, পাকিস্তানের সেনাপ্রধান তেহরান ঘুরে গেছেন আর সেই রাতেই হরমুজে একটা ট্যাঙ্কারে আঘাত লেগেছে। মানে 4টে খবর 4 জায়গার, কিন্তু 4টেতেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, আমেরিকার হাতে আর কি কি বাকি আছে? হিসেবটা শেষে মিলিয়ে দেব। প্রথম খবর, সেনেট। কাল আমি আপনাদের বেসেন্টের সেই তালিকাটা দেখিয়েছিলাম, বলেছিলাম যে এবার দেখুন জবাবটা কোথা থেকে আসে। জবাব এসে গেছে, তবে তেহরান থেকে নয়, এসেছে খোদ আমেরিকার সেনেট থেকে। একটা দেশের সরকার যখন নিজের সবচেয়ে বড় অভিযানের ঘোষণা করে তখন সেই দেশেরই একজন সেনেটর কেন লেখেন যে যুদ্ধটা শেষ আর জিতেছে অন্য পক্ষ? কথাটা লিখেছেন ক্রিস মার্ফি, তিনি আমেরিকার ডেমোক্রেট সেনেটর। গতকাল ভোরে সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা পোস্ট করেছেন তিনি। প্রথম পোস্টেই কি লিখেছেন যে ডি ডে একটা মরিয়া লোক দেখানোর ব্যাপার, ইরান যুদ্ধটা জিতছে, ট্রাম্প হারছেন, আর এর দাম দিতে হচ্ছে সাধারণ আমেরিকানদের। এরপর তিনি 3টে হিসেব দিয়েছেন। প্রথম, যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালীর উপর ইরানের এই দখল ছিল না, আজ আছে। 2, আমেরিকার গোলা বারুদ ফুরিয়ে এসেছে, আর এই কথাটা মার্ফি এবারই প্রথম বলছেন না, এই মাসের শুরুতেই তিনি বলেছিলেন যে 5 মাসের যুদ্ধে আমেরিকার প্রায় সব ইন্টারসেপ্টর মিসাইল আর টমাহকের বেশিরভাগটা খরচ হয়ে গেছে। 3, নতুন করে চাপানোর মতো স্যাংশন আর বাকি নেই, মানে যা যা চাপানো যেত আমেরিকা আগেই সব চাপিয়ে ফেলেছে। আর শেষ পোস্টে মার্ফি লিখেছেন ট্রাম্প সামরিক অভিযানে হেরে গেছেন, এখন সেই হারটা ঢাকতে তিনি এই নকল অর্থনৈতিক চাপ বিক্রি করছেন যাতে মনে হয় আমরা এখনো লড়ছি। যুদ্ধটা কার্যত শেষ আর দুঃখজনকভাবে ইরান জিতেছে। দর্শক বন্ধুরা, এখানে আমার বিশ্লেষণটা বলি, মার্ফি হলেন বিরোধী দলের লোক, তার কথা মানেই আমেরিকার সরকারি অবস্থান নয়, সেটা মাথায় রাখুন। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। মার্ফি যে 3টে কথা বলেছেন তার একটাও হোয়াইট হাউস অস্বীকার করেনি। গোলা বারুদের কথা তো ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, তিনি বলেছিলেন যে কিছু অস্ত্রের ভান্ডারে একটু টান পড়েছে আর পেন্টাগন সেই ভান্ডার ভরতে বাড়তি $67 বিলিয়ন চেয়ে বসে আছে। টাকার এই অঙ্কটা মনে রাখুন, পরের খবরে খুব কাজে লাগবে। এবার দেখুন ওই তালিকাটা কাগজ থেকে নেমে মাটিতে কি করেছে। 24 ঘন্টায় প্রথম ফলটা এসে গেছে, তবে ইরানের ভিতরে নয়, ইরানের ব্যাংকের বিদেশি শাখায়। আমেরিকার ট্রেজারি নিজের ওয়েবসাইটে যে নির্দেশ ছেপেছে তাতে বলা হয়েছে যে ব্যাংক মেল্লির সব শাখা বন্ধ করে দিতে হবে। ব্যাংক মেল্লি হলো ইরানের সবচেয়ে পুরনো আর সবচেয়ে বড় সরকারি ব্যাংক। এই ব্যাংকের শাখা যেসব দেশে আছে তাদের একটা সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে না গোটালে ট্রেজারি নিজের ব্যবস্থা নেবে, মানে কাগজে হুকুম হয়ে গেছে। এবার দেখুন বাজার কি বলেছে। ইরানের মুদ্রার রিয়াল খোলা বাজারে ডলার প্রতি 20,02,000-এ নেমে এসেছে, এটাই এই পর্যন্ত সবচেয়ে নিচু। ইরানের নিজের পরিসংখ্যান কেন্দ্র বলছে দেশে জিনিসপত্রের দাম এখন প্রায় 90% বেড়ে গেছে। এই সংখ্যাগুলো ইরান সরকারের নিজেরই, সেটা মাথায় রাখবেন। এবার আসি তেলের বাজারে, কারণ এখানেই হিসেবটা মেলে না। যেদিন এই অভিযানের ঘোষণা হয়েছে সেই দিনই ব্র্যান্ড ক্রুড 2% বেশি পড়েছে। মঙ্গলবার দাম নেমেছে $91.82। 19শে আগস্টের পর এটাই সবচেয়ে কম। আমার হিসেব বলছে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক অভিযানের ঘোষণা হলে তেলের দাম বাড়ার কথা, কমার কথা নয়। দাম কমিয়ে বাজার আসলে একটা কথাই বলেছে, এই কাগজের হুকুমে ইরানের তেল বন্ধ হচ্ছে না। যে দেশ 5 মাস বোমা ফেলেও হরমুজ খুলতে পারেনি, সে কি একটা নির্দেশিকা ছেপে ইরানের তেল আটকাতে পারবে? বাজার উত্তরটা দিয়ে দিয়েছে। আমেরিকা তালিকা বানিয়েছে, ব্যাংক বন্ধের হুকুম দিয়েছে। এতগুলো পদক্ষেপের পর তেহরান চুপ করে বসে থাকবে না। জবাব এসেছে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের কাছ থেকে। তিনি বলেছেন আমেরিকানরা নিজেরাই জানে তাদের বড় বড় কথা কেউ বিশ্বাস করে না। তারপর বলেছেন আমেরিকা এখন এমন অর্থনৈতিক জায়গায় নেই যে অন্য দেশের সঙ্গে নিজের সম্পর্ক আরো কমিয়ে ফেলতে পারে। সোজা কথায় ইরানকে একঘরে করতে গিয়ে আমেরিকা নিজেই একঘরে হয়ে যাবে। গালিবাফ দাবি করেছেন ইরানের ব্যবসার সঙ্গীরা মিডিয়ায় এবং সরাসরি বার্তা পাঠিয়ে জানিয়ে দিয়েছে এই কথাগুলোকে তারা কোনো গুরুত্বই দিচ্ছে না। আমেরিকার নিজের অর্থনীতির দিকেও তিনি আঙুল তুলেছেন। বন্ডের বাজার আর রিয়েল এস্টেট বাজারের মন্দা, এগুলোকে তিনি এই যুদ্ধেরই খরচ বলেছেন।
তবে কোন দেশ কোন কোম্পানি নাম তিনি বলেননি। আর খবরটা ইরানের প্রেস টিভির রাষ্ট্রীয় মাধ্যম, সেটা মাথায় রাখুন। এখন আসল পরীক্ষাটা কথায় নয়, কাজে। আমিরাত, হংকং, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যাদের কোম্পানির নাম ওই তালিকায় উঠেছে, তারা এখন কি করে সেটাই বলে দেবে গালিবাবের কথার জোর কতটা। উত্তরটা কয়েকদিনেই মিলে যাবে। এবার আসি টেবিলের খবরে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির সোমবার সারাদিন তেহরানে কাটিয়েছেন। সঙ্গে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তারা দেখা করেছেন প্রেসিডেন্ট পেজিশিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি, নিরাপত্তা পরিষদের সচিব রেজাই আর স্পিকার গালিবাবের সঙ্গে। নকভি পরে লিখেছেন যে বড় রকমের অগ্রগতি হয়েছে আর বৈঠক শেষ হয়েছে খুব ইতিবাচক সুরে। আলোচনার বিষয় ছিল তিনটে: যুদ্ধ যাতে আর না বাড়ে, হরমুজ আবার খুলে দেওয়া, আর জুন মাসের সেই ইসলামাবাদ সমঝোতা ফিরিয়ে আনা, যেটার মেয়াদ গত সপ্তাহে ফুরিয়ে গেছে। পেজিশিয়ান মুনিরকে কি বলেছেন সেটাও প্রকাশ্যে এসেছে। তিনি বলেছেন আমেরিকাকে শর্ত চাপানো বন্ধ করতে হবে আর আগে নিজের সুর আর ব্যবহার ঠিক করতে হবে। বৈঠক ইতিবাচক, কথাও ভালো, কিন্তু ঠিক ওই সোমবার রাতেই সমুদ্রে অন্য একটা খবর হয়েছে। ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে ওমানের পূর্ব উপকূল থেকে কয়েক মাইল দূরে একটা তেলের ট্যাঙ্কারে আঘাত এনেছে একটা প্রজেক্টাইল। জাহাজের ইঞ্জিন বসে গেছে, তবে সব নাবিক নিরাপদ, কেউ এখনো কোনো দায় স্বীকার করেনি। এখানে আমার মত একটাই, অনেক জায়গায় বলা হচ্ছে পাকিস্তান নাকি ডিল করিয়ে ফেলেছে। না, কোনো চুক্তি হয়নি, যেটা হয়েছে সেটা বার্তা পৌঁছে দেওয়া। আর একজন সেনাপ্রধান হঠাৎ একদিনের জন্য তেহরানে গিয়ে এতগুলো বৈঠক করেন না, যদি না তার হাতে অন্য কারো বার্তা থাকে। এবার দর্শক বন্ধুরা, চটপট কয়েকটা খবর ছোট ছোট। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আরো কমেছে। গত রবিবার সারাদিনে পেরিয়েছে মাত্র 4টে জাহাজ। যুদ্ধের আগে দিনে পেরাতো প্রায় 130টা। আমেরিকার আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞ ড্যানিয়েল ফ্রিড বলেছেন এই ঘোষণা আসলে একটা সতর্কগুলি, এখনই খেলা বদলে দেওয়ার মতো কিছু এতে নেই। তাদেরই আরেক বিশ্লেষক মনে করিয়ে দিয়েছেন যে ইরানের তেলের প্রায় 90% কেনে চীনের রিফাইনারিগুলো। মানে দাঁড়ালো চীন না নড়লে এই অভিযানের বড় অংশটাই কাগজে থেকে যাবে। আর ইরানের অর্থমন্ত্রী বলেছেন সরকার তৈরি ছিল, এখনো তৈরি আছে। এই পরিস্থিতি সামলাতে তাদের হাতে 2 বছরের পরিকল্পনা আছে। 4টে খবর আলাদা, কিন্তু হিসেব একটাই। একটা দেশের হাতে বড়জোর 3টে জিনিস থাকে: বোমা, টাকা আর কূটনীতি। বোমার কথা ধরুন, আমেরিকার নিজের সেনেটর বলছেন গোলাবারুদ ফুরিয়ে এসেছে। টাকার কথা ধরুন, সেই সেনেটারই বলছেন নতুন করে চাপানোর মতো স্যাংশন আর বাকি নেই। আর কূটনীতির কাজটা এখন করে দিচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। এখন 3টে হাতিয়ারই যখন ভোতা হয়ে আসে, তখন একটা কাজই বাকি থাকে: নতুন অভিযানের নতুন একটা নাম দেওয়া। সামনের কয়েকটা দিন দুটো জিনিস খেয়াল করতে হবে: এই ব্যাংক মল্লির শাখা যেসব দেশে আছে তারা সত্যি সেগুলো বন্ধ করে কিনা। 2, মুনিরের সফরের পর ইসলামাবাদ সমঝোতা ফেরানোর কোনো তারিখ বা খসড়া প্রকাশ্যে আসে কিনা। আমি যা দেখছি সামনের দিনগুলোতে মাঠের খবরের চেয়ে টেবিলের খবরই বেশি আসবে। এখন আপনাদের কি মনে হয়, মার্ফির কথাটা কি সত্য? কমেন্টে জানান। দেখেন, এখন কাজ হয়েছে। চীন হুমকি দিছে যে আমরা ইরানের সাথে বাণিজ্য করব, যদি আমাদের এই বাণিজ্যে যদি কোনো বাদ সাদা হয় বা নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাহলে আমরা উল্টা ব্যবস্থা নেব। ওইদিকে কানাডাও হুমকি দিছে, 72টা পণ্যে 50% শুল্ক আরোপ করছে এবং বলছে যে কানাডা থেকে গ্যাস এবং বিদ্যুৎ যাবে না আমেরিকায়। এখন আস্তে আস্তে নরম হচ্ছে। এই নরম হওয়ার প্রমাণ হরমুজ চালুর বিনিময়ে নিষেধাজ্ঞা তোলার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। এখন তারা বলতেছে যে ঠিক আছে, হরমুজ চালু করে দাও, আমরা যে মানে বাণিজ্য এই নৌ অবরোধ করছি, যে নিষেধাজ্ঞা দিয়ে রাখছি, এটা আমরা তুলে নেব। এটা কিন্তু ইরানকে দেখাচ্ছে সামনে, কিন্তু আসল খেলাটা হচ্ছে চীনের। চীন খেলা দিছে, চীনের হলো ইরানের 80% তেল কেনা হচ্ছে চীন, এবং সস্তায় এইরকম সুযোগ সে আমেরিকার কারণে মানে হারাবে কেন? আর এই সে তার মতন করে করবে। আমেরিকার সাথে কি বিরোধাচরণ আছে এটা নিয়ে চীনের যাবে না। চীন হচ্ছে তার সাথে বাণিজ্য করবে, তোমার অন্য দেশের বিরোধ তুমি মিটাও, কিন্তু তুমি এমন কোনো মানে পরিস্থিতি তৈরি করতে পারবে না যেখানে অন্য দেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ চূড়ান্ত অর্থনৈতিক অবরোধ বা যুদ্ধ ঘোষণা করার পর মানে ভাবটা এই যে বিশ্বের কেউ আর মানে ইরানের সাথে যোগাযোগ করবে না। তো কেন আমেরিকার এই নির্দেশ শুনবে কেন? কাতারও তো বলছে যে এটা কোনো সমাধান না, আলাপ আলোচনার মাধ্যমে বৃহত্তর মীমাংসা করতে হবে। এখন ঠেলাকে এই প্রস্তাব দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন এক সমঝোতার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দিলে এবং মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক মিত্র এবং প্রক্সিদের হামলা বন্ধ করলে ওয়াশিংটন সদ্য শুরু করা অপারেশন ইকোনমিক আউটকাস্ট বাতিল করবে, অর্থাৎ সম্প্রতি যে সর্বোচ্চ অর্থনৈতিক অবরোধ সেটা বাতিল করবে, ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেবে এবং দেশটির বিরুদ্ধে চলমান নৌ অবরোধও শেষ করবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই ইরানে হামলা চালাবে এমন সম্ভাবনাও নাই। এখন হামলা তো দূরের কথা, হামলার কথা চিন্তাও করতেছে না যে ব্যয়বহুল এই হামলা করে ইরানকে কুপকাত করা যাবে না। 6 মাস ধরে তারা দেখছে যে ইরানকে টলানো যায়নি। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম আল হাদাস এবং আল আরাবিয়ার বরাত দিয়ে আরব আমিরাতের সংবাদ মাধ্যম এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে। সৌদি সংবাদ মাধ্যম 2-1 জ্যেষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান এই যে আসিফ মুনির, তিনি যে তেহরান সফর করলো, সম্ভবত ওই ট্রাম্পের সঙ্গে কথা বলে ওই প্রস্তাব নিয়ে সে গেছিল, সেটাই ওই ইরানের কাছে পৌঁছায় দেন। তেহরানে মুনির ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাইর
সঙ্গে বৈঠক করেন, বৈঠকটিকে একটি স্পষ্ট এবং সিদ্ধান্তমূলক আলোচনা হিসেবে বর্ণনা করা হয়। তো যাই বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র দেখতেছে যে এটা বিপদ, এটা তো চীনই তছনছ করে দেবে, এটা মানবে না, আরো অন্য দেশও মানবে না, এমনকি ভারতও ইরান থেকে তেল কেনে, সেও এটা মানতে চাইবে না। তো সুতরাং এই ধরনের হুমকি ধামকি দিয়ে এটাও দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম যে তাদের সামরিক যুদ্ধ যেমন ব্যর্থ হয়েছে, এই অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ হবে, এটা পারবে না। এটা ট্রাম্পের এই পাগলামির নীতি কেউ মানবে না, মানতে চায়ও নি। দেখেন 2 দিন যাইতে না যাইতেই এখন তারা সমঝোতার প্রস্তাব দিচ্ছে। বুঝছেন ট্রাম্পের দৌড় কত দূর।